গল্প বলি এসো। আজ শোনাব শ্রী মনোজ বসুর লেখা ভুলি নাই গ্রন্থের তৃতীয় পর্বের পাঠ। আমার পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো, আর কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাবো। তবে শুনতে থাকো। আজ তৃতীয় পর্ব, ভুলি নাই। সে জেলে যায়নি, কিন্তু ঘরে বসে যা সয়েছে তা তোমার আমার চেয়ে কম নয়। কি জানি মল্লিকা কি মনে করে, আমার সেই ভয়। এখন শোনাবো নিরুপমার কথা। তখন শ্যামবাজারের এক গলির মধ্যে ঘর খুঁজে বেড়াচ্ছি। সেই গলির একটা বিশেষ বাড়ির কাছাকাছি আমাদের দুই একজনের থাকার দরকার। মাপ করো ভাই, আজকের দিনে এর বেশি কিছু বলতে পারবো না। মোটের উপর সকাল সন্ধ্যা খোঁজাখুঁজির বিরাম ছিল না, কিন্তু গলির লোকগুলো অকস্মাৎ যেন বিষম বড়লোক হয়ে উঠেছে। বাড়ি ভাড়া দেওয়ার কোনো গরজ কারো নেই। ঘর পেলাম না, কিন্তু পেয়ে গেলাম নিরুপমাকে। মেয়েটাকে এক নজর মাত্র দেখলাম। লম্বা চওড়া গড়ন। তখন সন্ধেবেলা, মই ঘাড়ে করে মিউনিসিপ্যালিটির লোক গ্যাস জেলে জেলে বেড়াচ্ছিল। বটতলায় সিঁদুর মাখা অনেকগুলি পাথর, তারই সামনে তাদের ছোট্ট দোতলা বাড়িটা। বাড়ি ঢুকে কোনো দিকে না চেয়ে সে দরজা বন্ধ করে দিল। মাথায় এক মতলব এসে গেল, মেয়েটাকে যদি দলে টানতে পারি ঘর না পেলেও চলবে। পিছু নিলাম। কয়েকটা দিন কেটে গেল। একদিন কলেজ ফেরতা সে গটমট করে চলেছে। আমি খুব সন্তর্পণে দূরে দূরে যাচ্ছি। গলিতে ঢুকে সে চোখের আড়াল হয়ে গেল। মিনিট খানেক পরে আমি মোড় ফিরে যেই ঢুকেছি, দেখি একটা বাড়ির দেয়াল ঘেঁষে চুপ করে নিরুপমা দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। একেবারে রণরঙ্গিনী মূর্তি। রুক্ষার মধ্যে হাতে কিছু নেই, খান দুই তিন মোটা বই ছাড়া। তুমি পিছু নিয়েছো কেন? আমি বললাম, পথ কি কারো একলার? বলো কি জন্যে? ভদ্রলোককে যেভাবে অনুরোধ করতে হয় সেইভাবে বলুন, তবে জবাব দেব। আপনি ভদ্রলোক? কি রকম ফিটফাট জামা কাপড় পরে আছি, ভদ্রলোক বলে মনে হয় না? দেখুন না, চেয়ে দেখুন একবার। নিরুপমা মুখ একেবারে অন্যদিকে ঘুরিয়ে নিল। ইতিমধ্যে অবশ্য অনেকবারই সে আমার আপাদ মস্তক দেখে নিয়েছে। দেখা বললে ঠিক হয় না, দৃষ্টি দিয়ে আগুন বুলিয়ে দিয়েছে। ব্যঙ্গের সুরে সে বলে, বাংলাদেশ কিনা আপনাদের তাই ভদ্রলোক বলে। সব দেশেই আমরা ভদ্রলোক। অসহায় মেয়েকে সঙ্গে করে বাড়ি এগিয়ে দিচ্ছি। এ কাজ বীর ধর্মের কোঠায় পড়ে, জানেন? আমি অসহায়? নিশ্চয়। একলা চলেছেন, বিশেষ তো অস্ত্র শস্ত্র দেখছি নে। ধরুন, যদি কেউ আপনার একখানা হাত চেপে ধরে। মুখ ফেরালো নিরুপমা, বলে, আমি চেঁচিয়ে উঠব। আমাদের পাড়া, এতটুকু বয়স থেকে এখানে মানুষ। তার আগে যদি মুখ বেঁধে ফেলে, হঠাৎ পিছন থেকে এসে আমার গলার এই চাদরটার মতো একটা কিছু দিয়ে মুখ বাঁধা তো কিছু শক্ত নয়। নিরুপমা দাঁড়িয়ে যায়। আপনার মতলব কি? আমি হেসে বললাম, আর যাই হোক, মুখ বাঁধা কিংবা হাত ধরাধরির জন্য চারটে থেকে দাঁড়িয়েছিলাম না। তাদের বাড়ির সামনে এসে পড়েছি। দরজায় দাঁড়িয়ে সে বলে, আসবেন? না। ভয় করছে? আমি বললাম, ভয়ের নমুনা দেখছেন কিছু? রণে আর প্রেমে ভয় করলে চলে না। এবার সে উচ্ছ্বসিত হাসি হেসে উঠল। অসাধারণ মেয়ে, এই প্রথম আলাপে টের পেলাম। বলে, ইস, অবস্থা সাংঘাতিক তো, কিন্তু প্রেম নয়। তবে রণ বুঝি? কার সঙ্গে? আমারই সঙ্গে নাকি? প্রথম আলাপে নাই শুনলেন সে কথা। কাল বিকালে আবার আমি সেইখানে দাঁড়িয়ে থাকব। পরদিন দেখা হলো, তারপর দিনও। মনে রেখো, সেটা 25-30 বছর আগেকার কথা। এখনকার চেয়ে কড়াকড়ি ঢের বেশি ছিল।
এক ধরনের কাজ মেয়েদের দিয়ে ভালো হয়। আমাদের মধ্যে ২-৪টি মেয়ের দরকার। পথে ঘাটে তাই ওই রকম ওত পেতে থাকতে হতো। নীরুর বাড়ির সম্বন্ধে যা শুনলাম সে একেবারে আশাতীত। ২ ভাই আর বোনটি, আর আছে বুড়ো মা। তাঁর চোখে ধুলো দেওয়া শক্ত কিছু নয়। ছোট ভাই নাবালক, আর বড় হলেন, নাম তো আগেই বলেছি, সরোজ পাকরাশি। আমাদের সরোজ? কুন্তলদা বললেন, সরোজের বোন? তাই বলো। এমন ইস্পাতের মেয়ে যেখানে সেখানে পেয়ে যাবে। আমি তো অবাক হয়ে বললাম, তোমার সরোজকে আমরা দেখিনি তো। কুন্তলদা বললেন, দেখবে কি করে, কটা দিনই বা জেলের বাইরে থাকে। একটু স্তব্ধ থেকে বলতে লাগলেন, হতভাগাটা বলে কি জানো, ৬টা মাস থাকতে দিক, তুড়ি মেরে দেশ স্বাধীন করব। তা কর্তারা ৬টা দিনও তাকে বাইরে রেখে সোয়াস্তি পান না। বেশ হয়েছে, মেয়েটা এক মনে এবার কাজে লাগুক। কিন্তু মোটে আমাদের আমলই দেয় না কুন্তলদা। বস্তুত নিরুপমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। বলে, মিথ্যা কথা, আপনারা সব ধাপ্পাবাজ। আমি ওসব এক তিল বিশ্বাস করি নে। আমি বলি, এখন সব ঘনিষ্ঠ বিশেষণ প্রয়োগ করছো নীরু, এর মধ্যে এতখানি প্রত্যাশা করিনি। নীরু কালো বড় বড় চোখ দুটো মেলে খানিক চেয়ে থাকে, শেষে বলে, বেশ, নিয়ে আসুন একদিন কুন্তলদাকে, আমাদের বাড়ি নেমন্তন্ন রইল, তিনি নিজের মুখে বলবেন। ঘাড় নেড়ে বলি, এখন তা হতে পারে না। কেন? কলকাতায় নেই? কোথায় তিনি? সরোজের বোনকে এটাও কি বুঝাবার দরকার যে এ সমস্ত জিজ্ঞাসা করতে নেই? নীরুর উচ্ছ্বাস থেমে যায়। লজ্জিত হয়ে সে চুপ করে। আমি বললাম, অত সহজে কুন্তলদাকে পাওয়া যায় না। কি করতে হয়? সাধনা। দেখছো না, সরকার বাহাদুর বছরের পর বছর কি অসামান্য সাধনায় লেগে আছেন। আমি তো সরকারের কেউ নই। অতএব একদিন দেখা পাবে, নিশ্চয় পাবে। তার কাজে লেগে যাও। নীরু বলল, অন্তত একছত্র হুকুম চাই তার হাতের, মানে তাকেই মানি, একমাত্র তাকে, আপনাদের কাউকে নয়। বরানগরের সেই একতলা বাড়িতে তখন একটা তুলোর গুদাম হয়েছে। গুদামের পিছনটায় আধ অন্ধকারে কুন্তলদা বইয়ের গাদার মধ্যে মগ্ন হয়ে থাকতেন। যে ধুনুরির গুদাম সে আমাদেরই একজন। সে ঘরে যে মানুষ থাকে বাইরের থেকে বুঝবার জো ছিল না। একদিন কজনে একত্র হয়েছিলাম। কুন্তলদা বললেন, মেয়েটা নেমন্তন্ন করেছে, তাই যাই না কেন, একদিন ভালো মন্দ খেয়ে আসি। সবাই প্রবল ভাবে ঘাড় নাড়ে, না না না। তিনি হেসে বললেন, হিংসুটের দল তোমরা, আমার ভালো কি দেখতে পারো? দাও তবে, এক টুকরো কাগজই দাও। এবং তৎক্ষণাৎ শুরু করলেন, শ্রীচর নাম্বুজেষু। আমরা হেসে উঠতে কুন্তলদা কলম তুলে বললেন, কি হলো কি তোমাদের? ও কি লিখছ? 17-18 বছরের একরত্তি একটা মেয়ে, যে নিরুপমা। চিঠি নিরুপমার কাছে পৌঁছল। তারপর দেমাকে তার মাটিতে পা পড়ে না। বলে, দেখুন শঙ্করদা, খাতিরটা দেখুন একবার, আমি হলাম শ্রদ্ধাস্পদা। কুন্তলদার সার্টিফিকেট, অতএব আপনারাও শ্রদ্ধা করবেন, বুঝলেন তো? আবার বলে, আপনাদেরও উনি এইরকম লেখেন নাকি? আমি বললাম, মেয়ে মানুষ হয়ে জন্মায়নি, তেমন ভাগ্য হবে কোত্থেকে? বিবেকানন্দর চোখ দিয়ে দেশ দেখেছেন ওরা। অনাত্মীয় মেয়ের ওই একটি মাত্র মূর্তি ওদের কাছে। মোটের উপর যা চেয়েছিলাম হলো, নীরুকে পাওয়া গেল। সে এখন বেঁচে নেই। আহা, যদি থাকতো! তুমি আর আমি সকলে আজ মাথা তুলে দাঁড়াতে চাচ্ছি। এই সমস্ত দেখে কত উৎসাহ হতো তার। তার নির্ভীকতা তখনকার দিনে আমাদের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। মাস 2 পরে একদিন আমাদের আস্তানায়
সে যেন আকাশ ফুঁড়ে উদয় হলো। অনেক রাত্রি, ছাতের উপর অল্প অল্প জ্যোৎস্না এসে পড়েছে। কথাবার্তা হচ্ছিল, সব বন্ধ হয়ে গেল। কোথা থেকে কি করে জানলো? কেই বা দুয়ার খুলে দিল? তারপর দেখি হিরণ পিছনে রয়েছে। নীরু জুতো খুলতে খুলতে সকলকে এক নজর দেখল, তারপর কুন্তলদার পায়ে গিয়ে প্রণাম করল। আমার দিকে চেয়ে হাসি মুখে বলে, কেমন শঙ্করদা, চিনতে পেরেছি কিনা বলুন? আমি বললাম, আগে দেখেছিলে? নীরু বলে, কক্ষনো নয়। সূর্যকে কি চিনে রাখতে হয়? হাজার লোকের মধ্যে ওকে বেছে নিতে 1 মিনিটও লাগে না। কুন্তলদা বললেন, সর্বনাশ, বলো কি গো, ভয় ধরিয়ে দিলে। নীরু বলে, আপনার ভয় আছে নাকি? আমি বলি, ওর নেই, আমাদের আছে। শুনে রাখলে তো? অতএব ঘর থেকে তোমার মোটে বেরুনো চলবে না, 1 পা নয়। কুন্তলদা বললেন, কেন, বেরুলে হবে কি? চিনে ফেলবে, ধরে নিয়ে জেলে আটকাবে। তোমরাই বা কি এমন স্বাধীনতা দিয়ে রেখেছ? নীরু, জানিস নে বোন, জীবনে এরা ঘেন্না ধরিয়ে দিল। কোনো কাজ করতে দেবে না, কোথাও যেতে দেবে না, এরকম বেঁচে লাভ কি? নিরুপমা কুন্তলদার পায়ের কাছে বসে পড়ল। আমরা এদিকে রাগে জ্বলছি। কুন্তলদা না থাকলে সেইখানেই হিরণের টুটি টেপে ধরতাম। আমরা এত সাবধান করে মরি, আর হতভাগা মেয়েটাকে এনে জোটালো এই জায়গায়। চোখ ইশারায় হিরণকে ডেকে নিয়ে যাচ্ছি। দেখি কুন্তলদাও উঠে দাঁড়ালেন। বললেন, হিরণের দোষ কি? ওহ, তুমি বলে দিয়েছিলে? কুন্তলদা রাগত ভাবে বলে উঠলেন, না বলে উপায় ছিল? যত সব বদরাগী মানুষ নিয়ে দল গড়বে, দোষের বেলা হিরণ আর কুন্তলদা। নিরুপমার কানে যেতে সে মাথা নিচু করল। আমরা উদ্ব্যস্ত হয়ে উঠি। ইতিমধ্যে কি এমন ঘটে গিয়েছে যার জন্য তাড়াতাড়ি কুন্তলদা হিরণকে পাঠালেন? রাত্রিবেলা আমরা সবাই তো আসব, পরামর্শের সবুরটুকুও সইল না। আবার বসে পড়ে তিনি নীরুকে সান্ত্বনা দিতে লাগলেন। দুঃখ পাচ্ছ কেন বোন? তোমার দোষ কি? তুমি কেবল থানা অবধি গিয়েছিলে। আমরা হলে মহানন্দটাকে শেষ করে ফেলতাম। নীরু জিজ্ঞেস করে, আপনি মানুষ মারতে পারেন কুন্তলদা? কুন্তলদার যেন কানে ঢুকল না, তিনি বলেই চলেছেন, আমি বলি, ওসব কথা কেন নীরু, ছি। নীরু ঘাড় নেড়ে বলে, উনি মোটে পারেনি না, আমি বলে দিচ্ছি, এত যার স্নেহ। কুন্তলদা বললেন, তুমি পারো? মানুষ পারি না, জানোয়ার পারি, অন্তত পারা উচিত। একটু চুপ করে থেকে নিরুপমা বলতে লাগলো, একদিন এ দেশে জানোয়ারের বাড়াবাড়ি হয়েছিল। মা বোনেরা স্নেহ দিয়ে লালন করেছিল তাদের। স্নেহ না দিয়ে মুখে বিষ তুলে দিলে ঠিক হতো, তাহলে আজকের এরকম দিন আসতো না। সেই রকম জানোয়ার একটা হচ্ছে আপনাদের মহানন্দ। কুন্তলদা বললেন, মহানন্দ তো আমাদের নয়। আমি বললাম, বিশ্বাস করতে চাই না কুন্তলদা, আমার সঙ্গে সে কি তর্ক। মহানন্দের সঙ্গে স্কুলে কিছুদিন পড়েছিলাম, সেই থেকে আমাদের 2-1জনের সঙ্গে তার অল্প স্বল্প পরিচয়। মহানন্দ তাই নিয়ে গাল গল্প করে বেড়াতো। নীরুদের সঙ্গে তার দূর সম্পর্কের কিরকম একটু আত্মীয়তা ছিল। সেই দিনই সকালবেলা নীরু আমাকে খুব জেরা করছিল। আপনি যে বলেন কুন্তলদা এখানে নেই, ছিলেন না, এসেছেন কদিন হলো। মিথ্যে কথা, তিনি বরাবর রয়েছেন। মহানন্দ কাকা বললেন। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করি, সর্বনাশ, ওর সঙ্গে এইসব কথা হয় নাকি? বাজে লোক। নিরুপমা বলে, বাজে লোক হলে কুন্তলদা নিয়েছেন? কুন্তলদা তাকে চেনেনি না? বলেন কি? কুন্তলদা গয়না চেয়ে পাঠিয়েছিলেন, যে চিঠি পর্যন্ত রয়েছে, গায়ে পরবেন বলে। নীরু বিরক্ত হয়ে বলে, পড়বেন কে বলেছে? হয়তো কাজে লাগাবেন, বিক্রি করে বা বন্ধক দিয়ে। তালুক নিলাম হচ্ছে বুঝি কুন্তলদার, মেয়ে মানুষের গয়না বন্ধক দেবেন? কিন্তু টাকার কি গরজ নেই?
আছে, সে সামান্য ব্যাপার। আমরা বন্যা ত্রাণ সমিতি গড়িনি নীরু, যে তোমার কাছে দয়ার দান চাইতে যাব। নীরু ক্ষণকাল যেন নিস্পন্দ হয়ে থাকে, তারপর বলে, মহানন্দ কাকা বলল কুন্তলদার সঙ্গে দেখাশোনা করিয়ে দেবে, তার বাড়ি নিয়ে যাবে। সাবধান নিরুপমা, কুন্তলদার বাড়ি বলে তোমাকে থানায় নিয়ে তুলবে, খুব সাবধান। থানায় মহানন্দ নিয়ে যায়নি, নীরু নিজে গিয়েছিল। বোকা মেয়ে, সেই যে কবে কুন্তলদার দুছত্র লেখা দিয়েছিলাম তারই সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখেছে। তারপর গয়না চুরির জন্য রাগের মাথায় ডায়েরি করে এসেছে মহানন্দের নামে। নীরু বলে, বেশ করেছি, দেশের কথা বলে, আর সেই সঙ্গে অত বড়লোকের নাম জড়িয়ে মানুষ ঠকিয়ে বেড়ায়, ওর শাস্তি হবে না? কুন্তলদা বললেন, ওর আগে হতো তোমারই, টের পেতে যদি ঠিক সময়ে খবরটা না পেতাম। নীরু আশ্চর্য হয়ে তার দিকে তাকালো। তিনি বলতে লাগলেন, ডায়েরি করে মনের আনন্দে বাড়ি ফিরলে। এনকোয়ারির সময় মহানন্দ ওদিকে সত্য মিথ্যা এক রাস বলে মনের ঝাল ঝেড়েছে। ভাগ্যিস খবর এসে গেল হিরণকে দিয়ে, তাই তোমায় গ্রেপ্তার করে এনেছি। তোমার বাড়িতে এতক্ষণ তোলপাড় চলছে। আজ দিন তিনেক কুন্তলদা একেবারে চৌকাঠ পার হননি, অথচ খবর ঠিক ঠিক এসে যাচ্ছে। ইদানিং আর আমরা এতে আশ্চর্য হই না। তিনি বলতে লাগলেন, গ্রেপ্তার, বুঝলে তো নীরু, হাতে বেরি পায়ে বেরি, তোমার আর কোথাও যাওয়া হবে না। নীরু মৃদু কণ্ঠে বলে, সবে ভাইয়ের জন্য আমি খাবার করতে বসিয়েছিলাম, আজ ঠাকুর আসেনি কিনা। ওসব ভেবো না, তোমার ভাইয়ের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু তোমার কি বন্দোবস্ত করি বলো তো, বড্ড ভাবিয়ে তুললে। নীরু রইল চিলেকোঠায়, আমরা কজন দোতলায়। পরদিন নীরু জিজ্ঞাসা করে, কতদিন আটকে রাখবেন কুন্তলদা? কুন্তলদা বললেন, 2 বছর, 10 বছর, হয়তোবা চিরকাল। অধীর কণ্ঠে নীরু বলে, সে আমি পারবো না। ভাবছেন কেন, কোনো চার্জ তো নেই। আর আমার কাছ থেকে কথা বের করবে সে মানুষ ভূভারতে জন্মায়নি। কুন্তলদা বললেন, তা পারবে না জানি, কিন্তু কোন দিন যদি শুনি তুমি বিষ খেয়েছ, তোমার মতো মেয়েকে ছেড়ে দিতে পারিনি, কিছুতে না। তুমি বোঝো না, তোমার দাম অনেক। আরো দিন 10 কেটেছে। ইতিমধ্যে কিছুকালের মতো ওই বাড়িরও আস্তানা গুটাবার আবশ্যক হয়ে পড়ল। কুন্তলদা বলছিলেন, যত মুশকিল তোমাকে নিয়ে বোন, স্ত্রী হয়ে কারো অন্দরমহলে ঢুকে পড়ো দেখি, তাহলে নিরাপদ। নীরু ঘাড় নেড়ে বলে, না। কেন? এমন মানুষ কে আছে যাকে স্বামী বলতে শরমে বাঁধে না? শোনো একবার দাম্ভিক মেয়েটার কথা। আবার কুন্তলদা তার কথাতেই সায় দিয়ে গেলেন, তা সত্যি, কিন্তু সত্যিকার স্ত্রী হতে যাবে কেন? সাজতে হবে, যেমন যাত্রা থিয়েটারে করে থাকে। খিলখিল করে হেসে নিরুপমা বলে, তাই বলুন, তা পারবো, খুব পারবো। বলেন তো, এই শঙ্করদারই স্ত্রী হয়ে ঘোমটা দিয়ে বসি? দাঁড়ান শঙ্করদা, শুনুন, কথাটা শুনে যান। আহ নীরু, সে সময়টা ব্যস্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। নীরু হাসতে হাসতে পথ আটকালো, তার পাশ কাটিয়ে চলে গেলাম। সমস্তটা দিন বড় খাটনি গেল। সন্ধ্যার পর ফিরেই শুয়ে পড়েছি, নিঃসাড় হয়ে ঘুমুচ্ছি। হঠাৎ মাথা ধরে জোরে জোরে নাড়া দিচ্ছে। কে? বউ, আপনার বউ গো। প্রথমটা বুঝতে পারিনি, ঘোমটাটা নাকি না। কথাও বলছে ফিসফিস করে, নববিবাহিত লজ্জাবতী বউটির মতন। শেষে চিনলাম, ঘুম এমন এঁটে এসেছে যে চোখ মেলতে পারিনি। বিরক্ত হয়ে বললাম, তা এ রাত্রে কেন? না নীরু, বড্ড জ্বালাতন করো তুমি। বউ হও যা হও, কাল দেখা যাবে, এখন যাও, বিরক্ত করো না। কুন্তলদার হুকুম এক্ষুনি। সত্যি? শুভস্য শীঘ্রম, নইলে কালই হয়তো শুনবেন
দ্বীপান্তরে নিয়ে গেছে। তখন বউ পাবেন কোথায়? বানর খুঁজে বেড়াতে হবে আন্দামানের সাগর বাঁধবার জন্য। খুঁজতে হবে না, সে তো এই সামনেই। ঘুমন্ত মানুষ বলে করুণা নেই? রাত দুপুরে এসে আঁচড়াতে লেগেছ। অভিমানের সুরে নীরু বলে, মুখের ওপর এরকম বললে দুঃখ হয় না বুঝি? সত্যি আমি কি বানরের মতো দেখতে? বলুন। দেখে বলতে হলে তো চোখ মেলতে হয়। উপায় কি? তাছাড়া কুন্তলদার নাম করেছ, চেয়ে দেখি সে তৈরি। বাইরে অপেক্ষমান কুন্তলদা। তাড়াতাড়ি জামাটা গায়ে দিলাম। আকাশে তারা ঝিকমিক করছে, স্তিমিত গ্যাসের আলো। কুন্তলদা খানিকটা সঙ্গে গিয়ে ফিরে চলে এলেন। দুজনে নিঃশব্দে চলেছি। ভালো চাকরি হলো আমার। নীরুকে অন্তর্বর্তী করে স্বামী পরিচয়ে আছি। দূর দূরান্তে যাবার হুকুম নেই। একদিন কুন্তলদা এলেন। নাছোড়বান্দা হয়ে ধরলাম। মানুষের জিল হয়, 2 মাস হোক 6 মাস হোক, তার একটা মেয়াদ থাকে। আমার মুক্তি কবে হবে বলুন? হলো কতদিন? রাগ করে বলি, দেখো না হিসাব করে, 3 মাস পুড়ে গেছে। টবের গাছ আগলে রাখা আমার দ্বারা পোষাবে না, স্পষ্ট বলে দিচ্ছি। আমার ভাব দেখে কুন্তলদা মৃদু মৃদু হাসেন। বলেন, আচ্ছা থাক, আর কটা দিন থাকো, দেখি আর কাউকে। কাউকে পাবে না। আমার মতো গাধা কি দুনিয়ায় আর একটা আছে? যেখানে থাকতাম সেটা আধ শহরে গোছের একটা জায়গা। সেদিন সন্ধ্যা থেকে বড় ঝড় বৃষ্টি। অনেক রাত্রে দরজার শিকল ঝনঝনিয়ে উঠল। নীরু ডাকছে। কি ব্যাপার? দরজা খুলে দেখি তার হাতে হেরিকেনের আলো, কাঁখে ঝুড়ি। বলে, আমাদের পিছনের বাগানে বিস্তর আম পড়েছে শঙ্করদা, চলো কুড়িয়ে আনি। রাগের সীমা রইল না। বললাম, হ্যাঁ, এই সমস্ত করে বেড়ায়। কাল থেকে তুমি কোমর বেঁধে কাঁচা আমের আমশি করতে লেগে যাও। আর বলো তো, গোয়াল বেঁধে 2-4টে গরু পুষবার বন্দোবস্ত করি। তার হাসি মুখ মুহূর্তে ছাইয়ের মতো সাদা হয়ে গেল। হেরিকেনের ক্ষীণ আলোতে স্পষ্ট দেখতে পেলাম। পায়ের নখে মেঝেয় দাগ দিতে দিতে সে বলে, আমি কি করব বলুন? আমার কি দোষ? দোষ কারো নয়। চুপ করে শুয়ে থাকো গে। কাটা ঘায়ে নুন দিতে এসো না, এইটুকু দয়া করো। এরকম থাকতে তোমার ফুর্তি লাগছে, আমার কান্না পায়। ঝুড়িটা ধপ করে নামিয়ে রেখে নীরু ফিরে চলল। বলে, আপনি চলে যান কালই, বুঝলেন? আমি বললাম, তোমার কথাই এখানে আসেনি নীরু, তোমার কথায় যেতেও পারিনি। যার হুকুমের দরকার তাকে জানিয়েছি, ছাড়া পেলে 1 মিনিটও দেরি করব না। তাহলে আমিই যাব কাল, আর একটা দিনও নয়। কুন্তলদা দাঁড়িয়ে হুকুম দিলেও না। দরজার সামনে গিয়ে সে এক মুহূর্ত দাঁড়ায়, তারপর মুখ ফিরিয়ে বলে, ফুর্তির কথা বলছিলেন? খুব ফুর্তি দেখছেন। দেখবার চোখ কি আছে আপনার? আমি কি এ জীবন চেয়েছিলাম? মনের ভুলে একটুখানি হেসে ফেলেছি, মাপ করবেন। দরাম করে সে দরজায় হুড়কো এঁটে দিল। আমি গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু নীরুর কথাগুলো বারবার মনে আসছে। তার বিষণ্ণ চেহারাটা যেন চোখে দেখছি। গৃহস্থ ঘরের ভাবপ্রবণ মেয়ে, লেখাপড়া শিখছিল। তারপর দেশের কাজ করবে বলে সর্বস্ব ছেড়ে চলে এসেছে। এই নির্বান্ধব পুরী তার বুকে পাথর হয়ে চেপে থাকে। সমস্ত দিন আর 10টা বৌঝির মতো ঘরের কাজে নানা রকম ফাই ফরমাস মুখ বুজে খাটে। নিশুতি রাতে অভিনয়ের খোলসটা একটু খুলতে চেয়েছিল। ছুটোছুটি করে আম কুড়োতো, হাসতো, আবোল তাবোল বকতো খানিকটা। কি এমন অপরাধ যে এত কথা শুনিয়ে দিলাম? বেচারি মুখ চুন করে চলে গেল। শুয়ে থাকতে পারিনি। নীরুর ঘরের সামনে এসে ডাকাডাকি করলাম, সাড়া নেই। সাড়া পাওয়া যাবে না জানি। ঝুড়ি নিয়ে একলা বেরুলাম। সকালে রাগ পড়ে যাবে। ঝুড়ি ভর্তি আম দেখে খুশি হবে সেই সময়। তখন বাতাস থেমেছে, মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা আসছে। আমার এক পিস্তুত বোন
জয়া দিদির কথা মনে পড়ছিল। ছোটবেলায় পাঠশালা পালিয়ে তার সঙ্গে ছুটোছুটি করে আম কুড়োতাম। সেসব দিন কোথায় চলে গেছে। আজ আমি শঙ্কর রায়, দলের ছেলে মেয়েদের অতি শ্রদ্ধেয় শঙ্করদা, গভীর রাত্রে আম কুড়িয়ে বেড়াচ্ছি। এ দৃশ্য কেউ দেখলে কি রকম ব্যাপার হবে আন্দাজ করো তো। ঘুম ভাঙতে দেরি হয়েছিল। নীরুর সামনে পড়তে সে জিজ্ঞাসা করল, কোথায় ছিলেন রাত্রে? কেন, ঘরে, এই তো উঠে আসছি। সে হয়তো শেষ রাতে কখন এসে শুয়েছেন। আমি একবার উঠেছিলাম, দেখি দুয়োর হাঁ হাঁ করছে। হাঁ, তা বটে, কিন্তু বেশ ছিলাম হে, অত্যন্ত আরামে। মানে স্প্রিং এর খাটে শুয়েছ তো, যেন গিলে খায়। নীরু শান্তভাবে বলে, কোন জায়গায়? চটপট মিথ্যে বানিয়ে বলা অভ্যাস করে আয়ত্ত করেছি, কিন্তু নীরুর সামনে কথা আটকে যায়। বললাম, ছিলাম গলির মোড়ের বাড়িটায়। করব কি, কাপড় ভিজে গেল, ওদের কাছ থেকে একটা শুকনো কাপড় চেয়ে নিয়েছি। বাড়িটা কার সেই কথা জিজ্ঞাসা করছি। রাগ করে বলি, কার বাড়ি কি বৃত্তান্ত মুখস্থ করে আসিনি, অত শত বলতে পারবো না। নীরু বলে, আমি পারবো। ছিলেন রান্নাঘরে। কাপড়ের ট্রাঙ্ক আমার ঘরে কিনা, তাই উনুনে কাঠ দিয়ে আগুন করেছেন। ভিজে কাপড় বসে বসে গায়ে শুকিয়েছেন। আমাকে ডেকে কাপড় চাইলে কি অপমান হতো? আবার বলে, সকাল সকাল খাওয়া দাওয়া করে রওনা হব, আপনি কি যাবেন কলকাতা অবধি? আমি বললাম, যাওয়া যাওয়া করছো, কি এমন বলা হয়েছে শুনি? মন খারাপ হলে মানুষে কত কি বলে, এই নিয়ে কুন্তলদার কাছে 100 খানা করে লাগাবে তো। কিচ্ছু বলবো না কুন্তলদাকে, আপনি না যান একাই চলে যাব। তিলে তিলে আপনাকে মেরে ফেলতে চাইনি। আমি বললাম, তা বই কি, স্বাধীন হয়ে গিয়েছ, কুন্তলদাকে বলবে কেন? কিন্তু ঝগড়া পরে করু, আমি দাঁড়াতে পারছি নে, মাথা ছিঁড়ে পড়ছে। কুইনাইনের বড়ি থাকে তো শিগগির গোটা 2 বের করে দাও, জ্বর আসতে পারে। কুইনাইনে জ্বর ঠেকালো না, সেই যে গিয়ে শুয়ে পড়লাম, অনেক দিনের খবর জানিনে। অসুখের মধ্যে এমন অসহায় মানুষ। মাসখানেক পরে একদিন কেউ কোথাও নেই, খাট থেকে নেমে দাঁড়িয়েছি, লক্ষ্য দেয়াল অবধি। ওই দেয়ালে যেখানে বালির জমাট উঠে অনেকটা মানুষের মুখাকৃতি হয়েছে, ওই জায়গা আমি ছোঁবো, ঠিক পারবো, পারছি। হাঁ, হাঁটতে তো পারছি। ও ঘরে পায়ের শব্দ, রুগ্ন কণ্ঠ উল্লাসে জোরালো হয়ে ওঠে, নীরু, দেখো, নিরুপমা। নীরু জানালায় মুখ বাড়িয়ে দেখে। এ কি কাণ্ড আপনার? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। নীরু ছুটে এলো। আমাদের দলের এক ছোকরা ডাক্তারি পাস, তাকে এনে রাখা হয়েছিল, সে এলো। একটু পরে স্বাভাবিক হয়ে উঠলাম। নীরু তখনও আছে। বড় কড়া শাসন তার আজকাল। বারবার মিনতি করে বলি, লক্ষ্মী নীরু, খেতে দাও একটা আম। কাঁচা আম কুড়োতে গিয়ে এই দশা। এখন পেকেছে, টুকটুকে আম ঝুড়ি ঝুড়ি ঘরে রয়েছে। মিষ্টি দেখে বেছে গুছিয়ে একটা দাও, কিচ্ছু হবে না। নীরু ঝংকার দিয়ে ওঠে, তা বই কি, ডাক্তার কি বলেছে জানেন? কিচ্ছু বলেনি, তোমার বানানো কথা, আমাকে খেতে না দেওয়ার ষড়যন্ত্র। নীরু তর্ক করে না, বলে, বেশ, তাই। নির্বিকার মুখে সে চলে গেল। সঙ্গে সঙ্গে ঝনাত করে শিকল পড়ল। দুয়ারে শিকল দিলে যে? বাইরে থেকে নীরু বলে, এ ঘরের এত আম তো চট করে সরানো যাবে না, আপনাকে আটকে রাখাই সোজা। কে তোমাকে মাতব্বরি করতে বলে? তুমি কে? আমার আপন কেউ নও। নীরু জবাব দেয়, আমি আপনার কেউ তা বলেছি কোনোদিন? তুমি শত্রু, আমাকে মেরে ফেলবার মতলব তোমার। বেশ, তাই। ঠান্ডা হয়ে ঘুমোবার চেষ্টা করুন তো, আমি বার্লি চড়িয়ে আসি।
ঝগড়াঝাটির ক্লান্তিতে চোখ বুজে পড়ে আছি। কুন্তলদার গলা শুনতে পেলাম। তিনি আজ এসেছেন বুঝি। ও ঘরে কথাবার্তা হচ্ছে। কুন্তলদা বলছেন, ঢাকার ব্যাপারে আর দেরি করা চলে না বোন। শঙ্কর কাল অন্নপথ্য করছে। আর কি, দুটি ছেলেকে আমি এখানে পাঠিয়ে দেব, তারা দেখাশুনো করবে। না না, আর কয়েকটা ছুটি দিন আমাকে। এই দিন দশেক ভাত খেয়ে কেমন থাকেন না দেখে যাই কেমন করে। মুশকিল, এই কদিনের জন্য আবার একজনকে পাঠাবো? তাই করুন দাদা, তারপর আমি গিয়ে পড়ব, সমস্ত ভার মাথায় তুলে নেব। কিন্তু সাবধান করে দিচ্ছি নীরু, সাবধান। তুমি জানো না বোন, তোমার কত দাম। তোমায় ছাড়তে পারবো না, শঙ্করের খাতিরেও না। রাগ জল হয়ে গেল, মনে আনন্দের তুফান উঠছে। সত্যি, অসুখের মধ্যে মন এমন দুর্বল হয়ে যায়। আধ ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, যেন অনেক দূর থেকে মিষ্টি গান ভেসে আসছে। বিশ্বাস করো ভাই, বাড়িয়ে বলছি না, সেদিন কত কি ভাবতে লাগলাম, যেন পৃথিবী থেকে দুঃখ দৈন্য চলে গেছে, মানুষ অনন্ত শান্তিতে রয়েছে। সাম্রাজ্য নিয়ে হানাহানি, সে যেন অতীত যুগের বিভীষিকা। শিকল খুলে কুন্তলদা দেখতে এলেন। ধর্মরিয়ে উঠে বসলাম। দেখুন অত্যাচার, একেবারে কয়েদ করে রেখেছে। সামান্য দুই একখানা কথা জিজ্ঞাসা করে কুন্তলদা উঠলেন। বড় ব্যস্ত, দুটো খেয়ে তখনই চলে যাবেন। বার্লির বাটি হাতে নিরুপমা এলো। বললাম, নীরু, আমরা চেয়েছি পৃথিবীকে ভালো করে ভোগ করব। নীরু বলে, বেশ তো, তাই করবেন। কাছে আসতে হাত ধরে ফেললাম নিরুপমার। দেখো, নাগা সন্ন্যাসী আমরা নই, নিবৃত্তি সাধনা আমাদের নয়। আমার চোখে কি ছিল, এক মুহূর্ত সেদিকে তাকিয়ে হাসি মুখে নীরু সায় দেয়, হুঁ হুঁ। আমাদের দুজনের বিয়ে হোক। বেশ, তাহলে কুন্তলদা যাবার আগে তাকে বলো। আচ্ছা, বলে নীরু চলে গেল। একটু পরেই ফিরল, হাতে আইস ব্যাগ। কুন্তলদা আসছেন। ডাক্তারকে খুঁজলাম, তিনি নেই। ডাক্তার? নীরু বলে, শুয়ে পড়ুন দেখি। আপনার মাথায় আইস ব্যাগ বসিয়ে দিই। কেন? মাথা ঠান্ডা হবে। মাথার ব্যারাম না হলে অমন আবল তাবল কেউ বকে? কুন্তলদা আসতে নিরুপমা বলল, এই গাড়িতে যাওয়া হবে কি করে? পরেরটায় যাব, একটু গুছিয়ে নিতে হবে। ওঠ বললে মেয়ে মানুষদের যাওয়া কি আর চলে? তুমি যাচ্ছ তাহলে? হ্যাঁ, কালই ঢাকায় চলে যাই, তারপর আর যেখানে যেতে বলেন। আমি কাতর কণ্ঠে বললাম, আর কটা দিন থেকে যাও নীরু, আমার রোগ এখনো সারেনি। নীরু বলে, আমি থাকলে বেড়েই চলবে। দেখো, যদি মরে যাই, বড্ড দুঃখ হবে। আহা, গালি দেবার আর ঝগড়া করবার এমন মানুষটাও চলে গেল। কাল আমি অন্নপথ্য করব, এই একটা দিনও থাকতে পারো না? না। যাবার আগে নীরু প্রণাম করতে এলো। আমি মুখ ফিরিয়ে রইলাম। সে পায়ের গোড়ায় মাথা রাখল। আমি পা সরিয়ে নিলাম। পায়ের দিকে চেয়ে দেখি জলের দাগ। নিরুপমা কেঁদেছে। ও মেয়েও কাঁদতে জানে তাহলে। ঘোড়ার গাড়ির আওয়াজ শুনতে পেলাম। গাড়ির মধ্যে নীরু আর কুন্তলদা সামনাসামনি বসে চলেছেন। তেঁতুল গাছের আড়ালে গাড়ি অদৃশ্য হলো, আওয়াজও কানে আসে না। এতক্ষণ শুনছিলে শ্রী মনোজ বসুর লেখা ভুলি নাই গ্রন্থের ৩য় পর্বের পাঠ। কেমন লাগলো শুনতে? ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আজ তাহলে আসি, আবার হাজির হব আরো একটি পর্ব নিয়ে। ভালো থেকো সবাই।